নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এই সময়ে সরকার, দ্যাট মিনস ডক্টর ইউনূস, ইসি, সেনাবাহিনী এবং বিএনপি, ডিপ স্টেটের একটা অংশ, প্রশাসন, এদের মধ্যে একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে। এত ভুংসুং ফ্যামিলি কার্ডের দরকার কি? সবাইকে টাকা চাপে বিকাশ করে দিলেই তো হয়। সরকার মাসে মাসে বিএনপি সমর্থকদের সরকারি কোষাগারে টাকা চাপে বিকাশ করবি। আর বিকাশের যত বাটপার সবগুলো তোর সাথেই আছে, ওর কাছ থেকে শিখে নিবি নি। এক বাটপার আছে নূর, আর এক বাটপার আছে তারে, এদের কাছ থেকে শিখে নিবি। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায় ঠেলার নাম বাবাজি। আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব, ঠিক আছে? তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। পরনের পেটিকুট ছায়া খুলে রেখে দেওয়ার জন্য সেই দলের প্রধান বলছে আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান কি আপনার? এটা এই কাজটা যদি ঠিক আপনার ওয়াইফের সাথে কেউ করত, তাহলে আপনার কাছে কেমন লাগতো? একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে। গ্রামে একটা কথা প্রচলিত আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায় ঠেলার নাম বাবাজি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আছে, যেমন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, এরা না ভোটের ক্যাম্পেইন করে আসছিল বেশ কিছুদিন ধরে। এমনকি বিএনপির বড় বড় নেতা, এমপি প্রার্থী এবং তাদের বিদেশে যে সমস্ত শাখা রয়েছে, এরা প্রত্যেকেই না ভোটের ক্যাম্পেইন চালিয়েছে। আমরা বাহরাইনের খবর পেয়েছি, বাহরাইনের একটা ভিডিও আমি গত 2 দিন আগে আপনাদেরকে দিয়েছি। সেইখানে দেখেছি বাহরাইন প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা আছে, এর ভিতরে যারা বিএনপি পন্থী আছে, যারা বাংলাদেশ থেকে নতুন গিয়েছে বাহরাইনে, তাদেরকে জোর করে ভুলভাল বুঝিয়ে ধানের শীষে ভোট নিয়েছে এবং না ভোটে ভোট নিয়েছে। বাংলাদেশে ইশরাকের মুখে আমরা শুনেছি, আমির খসরু মাহমুদের মুখে আমরা শুনেছি, সালাউদ্দিন আহমেদের মুখে আমরা শুনেছি, এরা সেম ধরনের কথা বলেছে যে না ভোট, কিসের গণভোট? গণভোট কিছু নাই, হ্যাঁ বলে কোনো ভোট নাই। এবং রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির কর্মীরা প্রত্যেকের কাছে একই কথা বলেছে, না ভোট এবং ধানের শীষে ভোট। অবশেষে আজকে তারেক রহমান একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট দিবেন। এই বিষয়টা তিনি যে একেবারে হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেছে, কাকতালীয় ভাবে তিনি বলেছেন, বিষয়টি এইভাবে ভাবার কোনো সুযোগ নেই। কারণ তারেক রহমান তার নেতাকর্মীদের দিয়ে প্রথমে না ভোটের ক্যাম্পেইন চালিয়ে তিনি মাঠ জরিপ করেছেন। তিনি বোঝার চেষ্টা করেছেন। যখন তিনি দেখেছেন যে এর ফল হিতে বিপরীত হচ্ছে, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হ্যাঁ ভোট ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। কারণ হ্যাঁ তাদের অস্তিত্বের সাথে জড়িত। হ্যাঁ ভোট মানে বাংলাদেশের অস্তিত্ব, হ্যাঁ ভোট মানে সাধারণ ভোটারদের অস্তিত্ব, হ্যাঁ ভোট মানে এদেশের মানুষের, খেটে খাওয়া মানুষের মুক্তির অস্তিত্ব। হ্যাঁ ভোট মানে বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হবে? শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে? বাংলাদেশে কি আবার দ্বিতীয় শেখ হাসিনা তৈরি হবে, নাকি বাংলাদেশ সম্পূর্ণ নতুন আরেকটি বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করবে? এটি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। সুতরাং তারা মুখিয়ে আছে হ্যাঁ ভোটে ভোট দেবার জন্য। এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও হয়তো তারা ধানের শীষে ভোট দেবে, কিন্তু তারা হাতে ভোট দেবে। কিন্তু তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য, যখন তারা তাদের নেতাদের মুখে শুনেছে যে তোমরা না ভোট দাও। তখনই কিন্তু এই মানুষগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছিল যে
আমার নেতা, তাহলে কাকে আমরা নেতা বানাতে যাচ্ছি? তাহলে তিনি সংস্কার চান না? কারণ এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর বিএনপির ওই যারা ক্ষমতায় যাবে, সংসদে যাবে, মন্ত্রী এমপি হবে, এরা ছাড়া প্রতিটা মানুষ সংস্কার চায়। যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, তারা সংস্কার চায় না এই কারণে, এই সংস্কারের ভিতরে কিছু জিনিস আছে যেগুলো থাকলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, তাদের চুরিচামালি বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তাদের ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ক্ষমতাটা জনগণের কাছাকাছি চলে যাবে, জনগণ এবং ক্ষমতা প্রায় প্যারালাল চলে আসবে, সমান্তরালে অবস্থান করবে। জনগণ ইচ্ছা করলে দুর্নীতিবাজ কোন নেতাকে ঘাড় ধরে সেখান থেকে নামিয়ে দিয়ে তার স্থলে অন্য আরেকজন নেতাকে বসিয়ে দিতে পারবে। এটি হচ্ছে হা ভোট। সুতরাং তাদের বাড়া ভাতে কেউ ছাই ঢালুক এটি কেউ চায়? এই জন্য বিএনপির নেতারা, এমপি মন্ত্রী যারা হবে আশায় আছে, যারা কোটি কোটি টাকা খরচ করেছে এমপি মন্ত্রী হবার জন্য, তারা এটি চায় নাই। যার কারণে তারেক রহমানের কাছে এই মেসেজ চলে গেছে যে না ভোটের ক্যাম্পেইন চালাতে গিয়ে তাদের ভোট কমেছে। ফলে এক প্রকার বাধ্য হয়ে তারেক রহমান আজকে ঘোষণা দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন। এটিও যে তারেক রহমানের মনের ভিতরের কথা সেটি কিন্তু আমরা একেবারে পরিষ্কার করে বলতে পারছি না, কারণ যেহেতু তিনি তার নেতাকর্মীদের দিয়ে আগে না ভোটের ক্যাম্পেইন চালিয়েছেন, তার নেতাকর্মীরা যে বিভিন্ন জায়গায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করেছে এটি তো তার অজানার কথা নয়। আর নেতারা তো কেন্দ্রের গ্রিন সিগন্যাল না পেয়ে নিজের ইচ্ছায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করে নাই, মানুষকে না ভোটে ভোট দিতে বলে নাই। এটি পাগলেও বিশ্বাস করবে না, কখনো এটা হওয়া সম্ভব নয়। অবশ্যই কেন্দ্র থেকে এই আলাপ আলোচনা হয়েছে, তারই প্রতিফলন তো তৃণমূলে গিয়ে পৌঁছেছে। তাহলে বিএনপি তাদের পরিবারে এই আলোচনা হয়েছে যে না ভোট ক্যাম্পেইন করতে হবে, তার তৃণমূলে ওই মেসেজ পৌঁছে গেছে, যার কারণে তারা না ভোটে ক্যাম্পেইন করেছে। তারা যখন রেজাল্ট ভালো পায় নাই তখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলার নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদেরকে। যাই হোক, সব মিলিয়ে এটি ভালো, যদি তিনি সত্যি সত্যি বলে থাকেন এটি ভালো। এখন আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। বিএনপি যেহেতু না ভোটের পক্ষে ফিরে এসেছে, এখন তাদেরকে আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে। আমরা দেখছি বিএনপি নারী ভোটারদের প্রতি প্রচন্ডভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কারণ তাদের হাতে এই জরিপও আছে বাংলাদেশের যে ভোটার রয়েছে এই ভোটারদের প্রায় অর্ধেক সংখ্যক নারী। সুতরাং এই নারীদের ভোট বিএনপির বাক্সে যাচ্ছে না, এটি বিএনপি নিশ্চিত হয়ে গেছে। প্রায় সামান্য খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক যাচ্ছে, বাকিটা চলে যাচ্ছে জামাত ইসলামের বাক্সে। তো এই মেসেজ যখন বিএনপির কাছে গেছে তখন বিএনপির হাইকমান্ড থেকেই তার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যত পারো নারীদেরকে যেভাবে হোক, জামাতের এই নারীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ভোট থেকে বিরত থাকতে হবে, তাদের যে কোনো ভাবে হোক ভোট ক্যাম্পেইন থেকে তাদের বিরত রাখতেই হবে। যার কারণে তারা ওই মিশন নিয়ে নেমেছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন যে জামাতের যে সমস্ত নারী সদস্য রয়েছে তারা ভোট চাইতে গেলে তাদেরকে ভোট চাইতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, ধাক্কাধাক্কি করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, কখনো তলপেটের উপরে লাথি মারা হচ্ছে, কখনো তাদেরকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে, বৃদ্ধা মাকে ফেলে দিচ্ছে। হেন কোনো ঘৃণ্য কাজ নাই যা করছে না। সর্বশেষ আজকে আমি যে আপনাদের ভিডিওটা দেখাবো এটি নোয়াখালীর সোনাইমুড়ির একটা ঘটনা। পৌরসভার নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার একজন মা, তিনি ভোট চেয়ে ফিরে আসছিলেন, তার কাজ শেষ, দাওয়াতি কাজ শেষ, তিনি বাসায় ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে ৮ নাম্বার ওয়ার্ডের সোনাইমুড়ি পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি সন্ত্রাসী মোশারফ, এই সন্ত্রাসী মাটার সাথে কি আচরণটা করেছে একটু দেখুন। মহিলা কি রাজনীতি আপনার নাম কোন নাম পরিচয় শয়তান মহিলা এই কোরআন শরীফ লই এই টেয়া হইসা লই এই মহিলা বেয়াদব মহিলা আপনারা আড়ি আড়ি ইগিন করো এই পর্দা ইগিনি শিখেছে এই পর্দা ইগিনি শিখেছে এই পর্দা কি এগুলো আছে পড়তান ভাই ভাই গির পড়তান ভাই ভাই গির পড়তান কি করে শিখছে বাড়ির মধ্যে যাইবেন স্বামীর হরাতে নাম স্বামীর খেদমত করেন আপনারা ইগিন কে শিখেছে হ্যাঁ আর একদিন দেন তো অবস্থা খারাপ করলি রে মহিলা এত খারাপ
আমার কোরআন শরীফ আছে না ব্যাগের ভিতরে কি আছে এই ব্যাগের ভিতরে কি আছে শুনুন আমার কাছে দিয়ে শুনুন অববতর করেন এটা ইসলাম টাইম করেন এগুলো ইসলাম টাইম আমরা বলি একটা দিন পাইতুন বাড়ি আপনারা মানুষকে ইয়ে করতে পারেন আপনারা কি জানাতে টিকিট দেন জানা জানানোর মানে কালা বিএনপি এদের ব্যাপারে কি ব্যবস্থা নেবে এটি এখনো তারা পরিষ্কার করছে না এবং তারা স্বীকারও করছে না। এমনকি আমাদের যে মিডিয়াগুলো হুমড়ি খেয়ে পড়েছে, জামাত কেন নারী প্রার্থী দিল না, জামাত কেন নারীদেরকে সহ্য করতে পারে না, জামাত কেন নারীদের সহ্য করতে পারে না, তার প্রমাণ তো তোমরা দেখছো। বিশেষ করে কাজী জেসিন বসে আছে, নিকোল, এদের চোখের ভিতরে এগুলো যাচ্ছে না যে কি আচরণ করা হচ্ছে নারীদের প্রতি? নারীদের কোনো নিরাপত্তা আছে? ভোট চাওয়া প্রতিটা মানুষের অধিকার, সেই অধিকার বিএনপি কেড়ে নিচ্ছে। নারীদেরকে ভোটের মতো একটা গণতান্ত্রিক পদ্ধতিকে সেখান থেকে নারীদেরকে বিরত রাখার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা এই জায়গায় নারীদের কোনো মতো অবস্থায় সম্পৃক্ততা হতে দিচ্ছে না। এমনকি ওই সন্ত্রাসী যে মোশাররফ সন্ত্রাসী, সে কি বলছে যে মেয়েরা তোরা মহিলা, তোরা স্বামীদের সেবা করবি। বিএনপির টেন্ডেন্সি চিন্তা করেছেন? তার মানে এরা উপর বলে যে আমরা নারীবাদী। তার মানে এখানে প্রমাণ তো পাচ্ছি আমরা, তারা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদেরকে স্বামীর দাসী হিসেবে, পুরুষের দাসী হিসেবে দেখতে চায়। তা না হলে তো এই কথা বলার কথা নয় যে তুমি ভোট চাইবা কেন, তুমি বাড়িতে গিয়ে তোমার স্বামীর সেবা করো, তোর কিসের দাওয়াতি কাজ, তোর কিসের কোরআন হাদিস পড়া। বিএনপি তাদের এই নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। প্রত্যেকটা জায়গায় অন্তত 30 থেকে 35টা স্পটে দেশের এরকম ঘটনা ঘটেছে এবং আপনারা যদি প্রমাণ চান, প্রত্যেকটির প্রমাণ আমার কাছে আছে, সবগুলোর প্রমাণ দিতে পারবো, ভিডিও ফুটেজ সহ। তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? হয়তো তারেক রহমানের ঘুম যখন ভাঙবে এই বিষয়ে, হয়তো তিনি এই না ভোটের মতো তখন আবার বলে দিবেন যে তোমরা নারীদেরকে হেনস্থা করো না। কিন্তু ততদিনে জল অনেক দূর গড়িয়ে যাবে, যখন আর কিছুই করার থাকবে না। নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এই সময়ে সরকার, দ্যাট মিনস ডক্টর ইউনূস, ইসি, সেনাবাহিনী এবং বিএনপি, ডিপ স্টেটের একটা অংশ, প্রশাসন, এদের মধ্যে একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে, যেটা আমাদের রাজনীতির জন্য এক অশনি সংকেত এবং রাজনীতির আকাশে সুস্পষ্টভাবে আবার কালো মেঘ। রাজনীতি এমনই এক গৌরব বা অনিশ্চয়তার খেলা। রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়। দেশটা যখন একটু সামনের দিকে যায়, আবার সে অপশক্তি পিছনের দিকে টেনে নেয়। দর্শক, ডক্টর ইউনূস সিরিয়াসলি 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন চান এবং গণভোটে জয়যুক্ত হোক, এটা চান এবং এর মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ কায়েম হোক, সংস্কারের একটা বাংলাদেশ হোক, জনগণের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক, এটা তিনি সিরিয়াসলি চান। কিন্তু নির্বাচনের মোটামুটি ডক্টর ইউনূসের এই সিস্টেম, নেতৃত্ব, আকাঙ্ক্ষা, ইউনূসের আন্ডারে যেসব প্রতিষ্ঠান আছে, পুরো বাংলাদেশ তো ইউনূসের আন্ডারে, কারণ তিনি সরকার প্রধান, তারা সবাই মেনে নিয়েছিল। কিন্তু এখন শেষের দিকে এসে আবার তারা ষড়যন্ত্র করছে। এখানে দিল্লি সাউথ ব্লক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএনপির একটা বিরাট প্রভাব নির্বাচন কমিশনে রয়েছে, আপনারা জানেন। সে নির্বাচন কমিশন এখন বেঁকে বসেছে, ইউনূসের সাথে সংঘাতে যাচ্ছে, এটা ভেরি ডেঞ্জারাস। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়েও আবারও নানান প্রশ্ন তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে সংগ্রাম, সেই নির্বাচনী প্রক্রিয়ায় সর্বপ্রথম খুন হওয়ার ঘটনা, শহীদ হওয়ার ঘটনা ঘটেছে ওয়াকারের নিজ এলাকায়। মানে ওয়াকারের একটা, এটা তো মিনিমাম একটা হিসাব, তার এলাকাটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, তাও কিন্তু পারেনি। শেরপুরে যে জামাত নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ওইখানে সেনাবাহিনীর দায় আছে, কারণ সেনাবাহিনী জানতো যে সন্ত্রাসীরা এই জায়গায় অপেক্ষা করছে, তারপরও সন্ত্রাসীদের ওখান থেকে ডিসপার্স করেনি, বরং জামাত নেতাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। অতএব এটা পরিকল্পিত কিনা এটা খতিয়ে দেখতে হবে। ইটস ভেরি ডেঞ্জারাস। একই সাথে দর্শক, যেহেতু দিল্লি নড়েচড়ে বসেছে, আমার দেশ এটা স্পষ্ট করেছে, দিল্লি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। তার চাইতে ডেঞ্জারাস, তারেক জিয়া উঠে পড়ে লেগেছেন যাতে গণভোটে জয়যুক্ত হতে না পারে, যাতে না জিতে। কারণ তারেক জিয়া এমনিতেই আলু পেঁয়াজের সংরক্ষণাগার তৈরি করে গণভোট বানচাল করতে চেয়েছিলেন, গণভোটকে ধামাচাপা দিতে চেয়েছিলেন। বিএনপি প্রকাশ্যে গণভোটে বিরোধিতা করেছিল, পরে গণভোট মেনে নিয়েছেন।
এখন জাতীয় নির্বাচনের দিন বিএনপি কেন গণভোট চেয়েছে? যাতে এই গণভোটটা খেয়ে দেয়া যায়, গণভোট নিয়ে নতুন কিছু না হতে পারে, এরকম একটা ধান্দায়। কিছুদিন বিএনপি চুপচাপ ছিল, কিন্তু এখন তারেক রহমান ইজ ভেরি সিরিয়াস যে গণভোট না জয়যুক্ত হলে কোনো ঝামেলা নাই, এইসব গণভোট লাথি দিয়ে ফেলে দেওয়া যাবে, কারণ না জয়যুক্ত হয়েছে। তারপরে জুলাই সনদ নিয়ে কেউ যদি মুখ খোলে তার খবর আছে, এটা তারেকটা করবে যদি ক্ষমতা আসতে পারে। এখন গণভোটে না ভোট জয়যুক্ত করাতে তারেক, দিল্লি, ভারত, আওয়ামী লীগ এরা মিলে গভীর ষড়যন্ত্র করছে এবং সরাসরি ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেনাপ্রধানের ভূমিকা এখানে রহস্যজনক। এই খবর আপনারা অনেকে জানেন না দর্শক, পর্দার অন্তরালে এই খেলা এখন চলছে। এই খেলার অনেক কিছুই প্রকাশ হচ্ছে না, আমরা জানি, আপনারা জানেন না, আমি জানাচ্ছি। তবে দু একটা বিষয় প্রকাশ হচ্ছে। আমি প্রথমে যেটা বলেছি, গণভোটে যাতে জয়যুক্ত করতে না পারে এই জন্য দিল্লি, দ্যাট মিনস সাউথ ব্লক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা এখানে সিরিয়াসলি কাজ করছে। বাংলাদেশের ডিপ স্টেটের একটা লার্জ পোর্শন তাদের সাথে মিলে নানান মেকানিজম করছে। এখানে ডিপ স্টেট একটা অংশ ভারতের মাধ্যমে তারেক রহমানকে তথ্য দিচ্ছে যে রাজনীতির মোড় এই দিকে যাচ্ছে, জনমত এইটা, কারণ তারা একটা শক্তিশালী গোয়েন্দা সংস্থা। এইসব তথ্য যদি কোনো দল পায় তাহলে খুব সহজে তারা পলিসি প্রণয়ন করতে পারে এই দুর্বলতাগুলো ওভারকাম করতে। বিএনপি এই কাজটা করছে, মানে ডিপ স্টেট হেল্প করছে বিএনপিকে তথ্য দিয়ে, এবং পরিবেশ বুঝে নির্বাচন ঠিক আগ মুহূর্তে এমন একটা নাটকীয় পরিস্থিতি বিএনপি তৈরি করছে যাতে জয়যুক্ত হতে না পারে। তারেক রহমান ভুলেও, তার মুখে বোম মারলেও একবারও তিনি গণভোটে হায়ের পক্ষে বলেন না। আবার নজরুল ইসলাম খানের মাধ্যমে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেছেন যে বিএনপি হায়ের পক্ষে। আবার মাঠে ময়দানে বিএনপির লোকজন না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। তো দর্শক, এবং মেজর হাফিজ স্পষ্ট ভাবে বলছেন যে এই গণভোট আমরা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছি, আমরা ভোটের পক্ষে না, কিন্তু পক্ষে থাকতে বাধ্য হচ্ছে। আসলে তার পক্ষে না, কেন বাধ্য হচ্ছে? তারা না ভোট তো দিলেই হয়, এখানে তো বাধ্যর কিছু না, আসলে তারা না ভোটের পক্ষে। এখন এইটা বাধাগ্রস্ত করার জন্য তারেক রহমান, নির্বাচন কমিশনের যেহেতু তার প্রভাব আছে, তারেক রহমান আসলে জাদুর মতো মুহূর্তের মধ্যে ছুটির দিনেও তিনি ভোটার আইডি কার্ড করে ফেলেন, যেটা নিয়ে একটা অনিশ্চয়তা থাকার কথা যে এত লেটে যাব, আমি ভোটার হতে পারি কি পারি না বলা যায় না। কিন্তু না, যখন ভোটার হওয়ার কোনো সিস্টেম নাই তখন কয়েক ঘন্টার মধ্যে ভোটার হয়ে তিনি প্রার্থী হয়ে গেলেন, এবং তার বিদেশি নাগরিকত্ব বা এগুলো নিয়ে কেউ কোনো নাড়াচাড়া দেওয়ার সাহস পায় না। সেই তারেক রহমান তার পকেটের যে পকেট কমিশন, নির্বাচন কমিশন, তাদেরকে দিয়ে একটা পরিপত্র জারি করিয়েছে, যেটা নিয়ে সমকালের রিপোর্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে বহুমুখী খেলা চলছে। ডক্টর ইউনূস ভার্সেস সেনাবাহিনীর একাংশ ভার্সেস ভারত ভার্সেস ইসি। সমকাল রিপোর্ট করেছে এইভাবে, ভোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি, যেখানে এই সরকারের নীতিগত অবস্থান তার ভোটের পক্ষে। এটা তো ভেরি সিম্পল, এই সরকারটাই তো ভোটের সরকার, এই সরকারটাই তো জুলাই সরকার, এই সরকারটা তো এক্সিস্টিং সংবিধান অনুযায়ী একটা অবৈধ সরকার, এই সরকার তো কোনো নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকার না। অতএব এই সরকারের ভিত্তি হচ্ছে জুলাই, অতএব তারা জুলাই সনদ পাশ করানোর জন্য ভোটের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেবেন, এটা তো ভেরি সিম্পল। বরং এখানে তো কিসের ভোট ছাড়াই তো সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে দিতে পারত, কিন্তু পরবর্তীতে কেউ যেন এটা বাতিল করতে না পারে বা কোর্টের মাধ্যমে কোনো অঘটন ঘটাতে না পারে, এটার জন্য জাস্ট গণভোটের আয়োজন করা। জুলাই সনদ বাস্তবায়নে তো কোনো ভোট দরকার নেই, এটা তো এই সরকারের একদম মৌলিক দায়িত্ব, কিন্তু এটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য গণভোটের আয়োজন করা। তো সেখানে নির্বাচন কমিশন কেন এর বিরোধিতা করবে যে সরকার বা সরকারের লোকজন ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না? এতদিন তো বলে নাই, এতদিন তো সরকার প্রকাশ্যে, সরকারের সবাই একদম ডিসিরা সরাসরি ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, মসজিদের খতিবদের ডেকে বলেছে যে আপনারা সবাই ভোটের পক্ষে প্রচারণা চালান, শুধু গণভোটের না, ভোটের পক্ষে প্রচারণা চালান। কিন্তু এখন নির্বাচনের কয়েকদিন আগে এসে নির্বাচন কমিশন বলছে যে না, দেখেন ভোটের পক্ষে প্রচারণা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অবস্থান এখন মুখোমুখি। সরকার যখন সর্বশক্তি নিয়ে প্রচার মাঠে, তখন এই নির্বাচন কমিশন বলছে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো পক্ষ নিতে পারবে না। তারা যদি হা অথবা নায়ের পক্ষে প্রচার চালান সেটা হবে দণ্ডনীয় অপরাধ। ঘটনা তো ঘটে গেছে উল্টাপাল্টা। এতদিন তো ডিসিরা সরাসরি ভোটের পক্ষে বলেছেন, এখন বলছে এটা দণ্ডনীয় অপরাধ। তাহলে এখন কি হবে? সব কিন্তু এলোমেলো হয়ে গেছে। এটা অশনি সঙ্গে ভেরি সিরিয়াস। এর মানে কি, এই ইসি 24-এর বিপ্লব ধারণ করে না, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে না, তারা এখন সুশীল, আওয়ামী স্ট্রাকচারে বিশ্বাস করে।
এটা তারেক রহমান চাপ দিয়ে এটা করিয়েছেন। ইসি কিন্তু এতদিন কিছু বলেনি, এতদিন ডিসিরা প্রচারণা চালিয়েছে, ইসির চোখে বাজে নাই, এখন বেজেছে। অতএব গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কি হয় বাংলাদেশে বলা যায় না, টান টান উত্তেজনা, রাজনীতির আকাশে কালো মেঘ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।